Dear viewers, welcome to my YouTube video channel, We Like Anatomy, and I am Professor Dr. Mohammad Ashfaqur Rahman. আজকে আমি হার্ট নিয়ে দ্বিতীয় ভিডিও লেকচার আপলোড করতে যাচ্ছি। আমি আমার আজকের আলোচনার টপিক হচ্ছে হার্ট and this is my second video lecture. আমি প্রথম ভিডিও লেকচারে হার্টের গ্রস অ্যানাটমি টুকু শুরু করেছিলাম। আমরা জানি হার্টে থাকে একটা অ্যাপেক্স থাকে, বেস থাকে, সেগুলো আমি গত লেকচার আলাপ করেছি। দেন হার্টে থাকে কিছু বর্ডার, সারফেস এবং থাকে কিছু গ্রুভ। গ্রুপগুলো নিয়ে আমি গত ভিডিও লেকচারে আলাপ করেছি। সো আজকে আমি হার্টের সারফেস, বর্ডার এগুলো নিয়ে আলাপ করব। প্রথমে যাচ্ছি সারফেস। হার্টের মাঝে আমরা দেখব টোটালি 4টা সারফেস পাওয়া যাবে। কি কি? এই মুহূর্তে যে সারফেসটা দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য এন্টেরিয়র, যার আরেক নাম স্টার্নোকোস্টাল সারফেস, বিকজ এই সারফেসটা স্টার্নাম এবং কোস্টাল কার্টিলেজের পিছনে থাকে, এই জন্য তার নাম হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। তারপরে থাকে নিচের দিকে যে সারফেসটা থাকে, হার্ট যার উপরে যে সারফেস দিয়ে ডায়াফ্রামের উপরে বসে থাকে তার নাম হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস অর ইনফিরিয়র সারফেস। এই নিচের দিকে থাকে ডায়াফ্রামেটিক সারফেস অর ইনফিরিয়র সারফেস। তারপরে থাকে হার্টের, আমরা জানি এই পাশে লাং থাকে, এই পাশেও লাং থাকে। সো এইদিকে যে সারফেসটা পাবো আমরা তার নাম হবে রাইট সারফেস, আর এই পাশে থাকবে লেফট সারফেস। So there are 4 surfaces of the heart. Anterior or sternocostal surface নিচে থাকে, inferior or diaphragmatic surface, আর দুই পাশে দুটো লাংয়ের সাথে রিলেটেড পালমোনারি সারফেস পাওয়া যায়। একটা হচ্ছে রাইট সারফেস বা রাইট পালমোনারি সারফেস, আর এই পাশে থাকে লেফট সারফেস অর লেফট পালমোনারি সারফেস। প্রথমে আমি গেলাম স্টার্নোকোস্টাল বা ইন্টেরিয়র সারফেসে। আমাকে জানতে হবে যে এই বিষয়, যে এই সারফেসটা কোন কোন চেম্বার ফর্ম করে হার্টের। আমরা তো গ্রুপগুলো জানি, যে এই গ্রুপটার নাম হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এবং এটা হচ্ছে রাইট এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, রাইট এন্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, রাইট এন্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ এই পার্টটার নাম। এটা হচ্ছে লেফট এন্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে এই গ্রুপের এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আবার এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আর এখানে আছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, মানে ইন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তার মানে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। সুতরাং আমরা স্টার্নোকোস্টাল সারফেসে কি কি পাই? এক নম্বরে পাই এই যে পুরো অংশটুকু যার নাম রাইট এট্রিয়ামকে পাই। দেন আমরা এই ট্রায়াঙ্গুলার এই অংশটুকুকে পেলাম যার নাম রাইট ভেন্ট্রিকল। তার পাশে পেলাম হচ্ছে লেফট ভেন্ট্রিকলকে। তারপরে আমরা পাই এই ছোট্ট অংশ, এই অংশটুকু লেফট এট্রিয়াম, তবে লেফট এট্রিয়ামের এই পার্টটার নাম হচ্ছে লেফট অরিকল। সো আমরা লেফট অরিকল বলতে পারি, বা লেফট এট্রিয়াম বললে যে খুব ভুল হবে তা না, আমরা বেসিক্যালি লেফট অরিকল বইতে আছে, সো আমরা অরিকল লিখবো। ফুল লেফট এট্রিয়াম আসে নাই, অরিকল পার্টটুকু এসেছে। যেমন আমার এখানে রাইট এট্রিয়ামের ক্ষেত্রে এই পার্টটুকুকে বলা হয় রাইট অরিকল, দিস ইজ রাইট অরিকল। তো আমরা রাইট সাইডে কিন্তু রাইট অরিকলকেও সামনে পাই, প্লাস রাইট এট্রিয়ামের বাকি অংশকেও পাই, কিন্তু লেফট সাইডে শুধু আমরা লেফট অরিকল ছাড়া কিছুই পাই না। এই জন্য আমরা কি কি জিনিস দিয়ে, কি কি স্ট্রাকচার দিয়ে আমাদের স্টার্নোকোস্টাল সারফেস ফর্ম করে যদি জিজ্ঞেস করে, আমরা বলবো রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, তারপরে লেফট ভেন্ট্রিকল, লেফট অরিকল, বাস হয়ে গেল। তার মাঝে এই যে রাইট ভেন্ট্রিকলের কন্ট্রিবিউশন বেশি থাকে এই সারফেসে, 2/3। এই সারফেসে 2/3 তৈরি করে রাইট ভেন্ট্রিকল, আর 1/3 তৈরি করে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। মানে হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেসে রাইট ভেন্ট্রিকলের কন্ট্রিবিউশন বেশি থাকে। এই সারফেসে আমরা কিছু গ্রুপও দেখতে পাবো। কি কি গ্রুপ দেখা যাচ্ছে? প্রথমে আমরা পাবো এইটা, দ্যাট ইজ রাইট এন্টেরিয়র এবি গ্রুপ, ঠিক আছে, রাইট সাইডে এন্টেরিয়র এবি গ্রুপ। তারপরে লেফট এন্টেরিয়র এবি গ্রুপ পাবো, আর পাবো হচ্ছে এইটা এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এই হচ্ছে গিয়ে
আমাদের এই সারফেসে যে যে গ্রুপ পাই, রাইট এন্টেরিয়র এবি গ্রুপ, লেফট এন্টেরিয়র এবি গ্রুপ, আর পাই এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এইগুলো আমরা এই সারফেসের মাঝে আমরা গ্রুপ হিসেবে পাবো। এবং এই গ্রুপগুলোর কন্টেন্ট কি সেগুলো কিন্তু আমরা আলাপ করেছি গত ভিডিওতে। দেন চলে আসলাম হচ্ছে এই সারফেসটা, এটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। ডায়াফ্রামেটিক সারফেসটা দেখতে ট্রায়াঙ্গুলার ইন শেপ। আমি যদি একটু আমি পেন দিয়ে মার্ক করি, সো দিস ইজ দ্য ডায়াফ্রামেটিক সারফেস হিয়ার। ওকে, এই হচ্ছে আমার ডায়াফ্রামেটিক সারফেস। এই সারফেসটা কি দিয়ে ফর্ম করলো? আচ্ছা, তার আগে আমি এখানে দেখবো এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। দিস ইজ দ্য posterior interventricular group. So this is the right ventricle and this is the left ventricle. তাহলে আমরা ডায়াফ্রামেটিক সারফেসটা তৈরি করে কে কোন কোন চেম্বার? এখানে তৈরি করবে 1/3 by the right ventricle and 2/3 by the left ventricle. ঠিক আছে, স্টার্নোকস্টাল সারফেসে ছিল 1/3 ছিল লেফট ভেন্ট্রিকল আর 2/3 ছিল রাইট ভেন্ট্রিকল। কিন্তু ডায়াফ্রামেটিক সারফেসে ঠিক উল্টা, 1/3 হচ্ছে রাইট ভেন্ট্রিকল, 2/3 হচ্ছে লেফট ভেন্ট্রিকল। হাউএভার এই চেম্বারকে আমরা, এই সারফেসটাকে ডায়াফ্রামেটিক সারফেস কেন বলে? কারণ এই সারফেসটা বসে থাকে সেন্ট্রাল টেন্ডন অফ দি ডায়াফ্রামের উপরে। This surface rests on the central tendon of the diaphragm. That's why this surface is called diaphragmatic surface. তাহলে যদি কখনো ভাইবাতে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করে এই সারফেসটা কার উপরে বসে থাকে, তাহলে আমাদেরকে ডেফিনেটলি বলতে হবে সেন্ট্রাল টেন্ডনের উপরে বসে থাকে, ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডনের উপরে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডায়াফ্রামেটিক সারফেস। ওকে, এবং এই সারফেসটা তৈরি করে কে ফরমেশন হচ্ছে 1/3 by the right ventricle, 2/3 by the left ventricle. আর এই সারফেসে আমরা কি কি গ্রুপ পাবো? আমরা পাই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপকে দেখছি আমরা, আর পাই পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ আর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। সো আমরা চাইলে পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপকে দুই ভাগে ভাগ করে নিতে পারি। যেমন এইটুকু হচ্ছে লেফট পোস্টেরিয়র এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ and this is the right posterior atrioventricular group, আর এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, posterior interventricular group। তো হয়ে গেল কিন্তু আমার ডায়াফ্রামেটিক সারফেস নিয়ে। নাও চলে যাব আমরা আরেকটা সারফেসে, যার নাম হচ্ছে রাইট পালমোনারি সারফেস। আমরা বলেছিলাম যে হার্টের এই পাশে লাং থাকে, এই পাশে লাং থাকে, তাহলে এই সারফেসটার নাম হবে, এই সারফেসটা আসলে ভিসেরা হাতে নিলে বোঝা যাবে, এখানে একটা সারফেস তৈরি হবে। দিস ইজ দ্য রাইট পালমোনারি সারফেস। এই রাইট পালমোনারি সারফেসটা রিলেশনে থাকবে, এইদিকে থাকবে রাইট লাং, mediastinal surface of the right lung and mediastinal pleura তার রিলেশনে থাকে। ঠিক আছে, এই সারফেসটা এদিকে রাইট লাং এর রিলেশনে থাকে, রাইট লাং এর আবার mediastinal সারফেসে, আর থাকে mediastinal pleura রিলেশনে। ঠিক আছে, এই চেম্বারটা বা এই সারফেসটা কে তৈরি করে? দেখাই যাচ্ছে এই সারফেসটা তৈরি করবে রাইট এট্রিয়াম। This surface is formed by the right atrium. Now left pulmonary surface. এইখানে থাকবে, এই পুরাটুকু হচ্ছে লেফট পালমোনারি সারফেস। This full complete, this one is the left pulmonary surface. এই সারফেসটা কার রিলেশনে থাকে? এক নাম্বার mediastinal surface of the left lung, আর থাকবে mediastinal pleura রিলেশনে। ঠিক আছে, mediastinal pleura and mediastinal surface of the left lung, এই দুটো রিলেশনে এই সারফেসটা থাকে। এবং এই লেফট পালমোনারি সারফেস কার কার যাকে বলা যায় কি দিয়ে ফর্ম করে? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত লেফট পালমোনারি সারফেস, তাহলে এটা তৈরি করবে লেফট অরিকল এন্ড তৈরি করবে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল আর লেফট অরিকল মিলে তৈরি করবে লেফট পালমোনারি সারফেস। তো এই হচ্ছে গিয়ে আমাদের যাকে বলা হয় হার্টে চারটা সারফেস। অনেক বইতে স্টার্নোকোস্টাল সারফেস এবং ডায়াফ্রামেটিক সারফেস, এই দুটো সারফেসই শুধু বলে থাকে। দুটো পালমোনারি সারফেসকে অনেক বই বলতে চায়নি, না বললে নাই, অসুবিধা নাই, আর বলতে গেলে এইভাবে বলা যেতে পারে, একভাবে বললেই হলো, একটা ফলো করলেই হয়।
নাও হার্টে বর্ডার কি আছে? হার্টে আমরা দেখব দেয়ার আর 4 বর্ডারস। একটা হচ্ছে রাইট বর্ডার, দেন ইনফিরিয়র বর্ডার, দেন লেফট বর্ডার, দেন সুপিরিয়র বর্ডার। সো দেয়ার আর 4 বর্ডারস। দেয়ার আর 4 বর্ডারস অফ দি হার্ট। প্রথমে আমি যাব রাইট বর্ডারে। রাইট বর্ডার, দিস ইজ মোর অর লেস ভার্টিক্যাল। আমি একটু মার্ক করে দিচ্ছি। This is the right border of the heart. This one is the right border of the heart. It is more or less vertical, and it extend from the এই বর্ডারটা এক্সটেন্ড করে এই যে this is the superior vena cava, this is inferior vena cava, superior এবং inferior vena cava রাইট মার্জিন থেকে এক্সটেন্ড করবে। এই যে আমরা দেখাচ্ছি extend from right side of superior vena cava. এই যে this is the right side, this is the left side of the superior vena cava. So this border extend from right side of superior vena cava to right side of inferior vena cava. এই পর্যন্ত এক্সটেন্ড করে এবং এই বর্ডারটা ফর্ম করে right atrium. This border is formed by the right atrium. এবার চলে যাব ইনফিরিয়র বর্ডারে। ইনফিরিয়র বর্ডার কোনটা আমি দেখাচ্ছি। দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র বর্ডার। এই জায়গা থেকে একদম এই পর্যন্ত হচ্ছে ইনফিরিয়র বর্ডার, দিস ওয়ান। সো দিস ইজ আওয়ার I means inferior border of the heart. এবং এইটা এখানে আমরা ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা একটু এঁকে নিচ্ছি। দিস ইজ দ্য ইন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ হিয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে এই বর্ডারটা? তাহলে এইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল and this one is the left ventricle. তাহলে এই ইনফিরিয়র বর্ডারটা কে তৈরি করলো? This border is formed by right ventricle mostly and partly by the left ventricle. So inferior border of the heart, this border extend from inferior vena cava up to apex of the heart. This area is called apex of the heart. So inferior border extend from inferior vena cava up to apex of the heart, and most of this border is formed by right ventricle and it is partly formed by the left ventricle. এই inferior border এ আমরা দেখব anterior interventricular groove এই বর্ডারকে কাট করে। এই কাটিং পয়েন্ট যেখানে কাট করে এখানে একটা নচ ফর্ম করে। এই নচটার নাম হচ্ছে ইনসিসুরা এপিসিস কর্ডিস। ইনসিসুরা এপিসিস কর্ডিস বলে। ইনসিসুরা মানে নচ, কর্ডিস মানে হার্ট, তাহলে পুরাটাকে আমরা বলবো কার্ডিয়াক নচ, আর এপিসিস মানে এপেক্সের কাছে, এই জন্য এর নাম হচ্ছে ইনসিসুরা এপিসিস কর্ডিস। এবার আমি টেক্সট দেখাচ্ছি। This border is nearly horizontal. আমরা রাইট বর্ডারকে বলেছিলাম nearly vertical, but this border is nearly horizontal. It extends from the opening of inferior vena cava up to the apex of the heart. এই পর্যন্ত extend করে। And this border is formed by right ventricle and left ventricle, mainly by the right ventricle, partly by the left ventricle. এবং এই বর্ডারে আমরা পাবো হচ্ছে এখানে একটা কার্ডিয়াক নচ খুঁজে পাই যার নাম ইনসিসুরা এপিক্যাল নচ বলে। এপিক্যাল নচ বলা হয় একে। ইনসিসুরা এপিসিস কর্ডিস, এপিসিস মানে এপিক্যাল আর ইনসিসুরা মানে নচ। সো ইনসিসুরা এপিসিস কর্ডিস এটা আমরা এই রাইট বর্ডার ইনফিরিয়র বর্ডারে খুঁজে পাবো। দেন আমরা চলে গেলাম লেফট বর্ডারে। প্রথমে আমি মার্ক করে দেখাচ্ছি। এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত হচ্ছে দিস ওয়ান ইজ দ্য লেফট বর্ডার। তো এই লেফট বর্ডার কে তৈরি করলো? আপ টু দিস ওয়ান লেফট বর্ডার ইজ ফর্ম বাই দ্য লেফট অরিকল, আর বাকি অংশ লেফট ভেন্ট্রিকল ফর্ম করেছে। লেফট ভেন্ট্রিকল, তো দেখা যাক। লেফট বর্ডার ইজ কার্ভড এন্ড অবলিক। দিস ইজ কার্ভড এন্ড অবলিক and it extend from left auricle up to apex of the heart. লেফট অরিকল থেকে অ্যাপেক্স অফ দি হার্ট পর্যন্ত সে এক্সটেন্ড করে এবং দিস বর্ডার ইজ ফর্ম বাই লেফট অরিকল এন্ড লেফট ভেন্ট্রিকল। এই গেল লেফট বর্ডার। দেন
ফাইনালি আরেকটা বর্ডার আছে যার নাম হচ্ছে সুপিরিয়র বর্ডার। কোনটা সুপিরিয়র বর্ডার? এই জায়গা থেকে এই জায়গা, দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার। দিস বর্ডার ইজ কল্ড সুপিরিয়র বর্ডার অফ দি হার্ট। এবং এই সুপিরিয়র বর্ডার অফ দি হার্টের আরেক নাম হচ্ছে ক্লিনিক্যাল বেস। দিস বর্ডার ইজ অলসো কল্ড ক্লিনিক্যাল বেস। আমরা জানি হার্টে একটা বেস আছে, অ্যাপেক্সের অপোজিটে থাকে, তার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল বেস। বাট দিস ওয়ান ইজ দ্য ক্লিনিক্যাল বেস অর রেডিওলজিক্যাল বেস বলে, ক্লিনিক্যাল অর রেডিওলজিক্যাল বেস। এবং এই বর্ডার কে তৈরি করলো? এই যে আমরা দেখছি এইটুকু তৈরি করে রাইট এট্রিয়াম, আর এই পার্টটা তৈরি করে লেফট এট্রিয়াম। সো ইট ইজ ফর্ম বাই রাইট এট্রিয়াম ওয়ান অ্যান্ড লেফট এট্রিয়াম, দুটো মিলে তৈরি করবে। আমরা নর্মাল যে অ্যানাটমিক্যাল বেস, সেই অ্যানাটমিক্যাল বেস ফরমেশনেও জানি অ্যানাটমিক্যাল বেসের right 1/3 is formed by right atrium, left 2/3 is formed by left atrium. Similarly, superior border বা clinical base same formulation, same formation, একই ভাবে তৈরি হয়। অ্যানাটমিক্যাল বেস যেভাবে তৈরি হয় যে চেম্বার দিয়ে, যে রেশিওতে, ক্লিনিক্যাল বেস একই রেশিওতে একই চেম্বার দিয়ে তৈরি হয়। Right 1/3 of the clinical base or superior border is formed by right atrium, left 2/3 formed by the left atrium. এবং এই বর্ডার দিয়ে তিনটা ব্লাড ভেসেল অ্যারাইজ করে বা অ্যাটাচ হতে দেখি। দিস ওয়ান ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক, দেন দিস ইজ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এন্ড দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা ক্যাভা। তিনটা বড় বড় ব্লাড ভেসেল সুপিরিয়র বর্ডার দিয়ে অ্যাটাচ হয়, সুপিরিয়র বর্ডারে অ্যাটাচ হয়। কি কি আবারও দেখি, দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা ক্যাভা, this one is the ascending aorta, and this one is the pulmonary trunk. এই তিনটা superior border এ attach হবে। Okay, so গেল, this is also called clinical base of the heart. Now আমরা যাব হার্টের anatomical position কি, হার্টটা আমরা কিভাবে ধরবো। আসলে এখনই তো ভিসেরা হাতে থাকার কথা, হাতে ভিসেরা না নিয়ে anatomical position বলা খুব প্রবলেম। তারপরে আমি থিওরিটিক্যালি বলে যাচ্ছি। কনিক্যাল দিস কি বলতে হবে প্রথমে, দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট। হ্যাঁ, হার্ট একটা ভিসেরা, কারণ হচ্ছে হার্ট একটা অর্গান এজ ওয়েল এজ ভিসেরা। হার্ট কেন ভিসেরা? কারণ হার্ট থোরাসিক ক্যাভিটিতে থাকে। আমরা জানি যেসব অর্গান থোরাসিক অর অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে তারা হচ্ছে ভিসেরা। সো হার্ট হচ্ছে একটা ভিসেরা। দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম। সাধারণত হার্টের গায়ে পেরিকার্ডিয়াম থাকে। and part of great vessels, part of great vessels. অনেকে এখানে বলতে চায় root of great vessel। আসলে root আমি ইউজ করি না, আমি part of great vessel শব্দটা ইউজ করি। কারণ হচ্ছে এই হার্টের সাথে আমরা এই যে গ্রেট ভেসেল পাই, গ্রেট ভেসেল থেকে ব্রাঞ্চ তৈরি হতে দেখি। রুট মানে কি? রুট মানে হচ্ছে শেকড়। শেকড় থেকে কখনো ব্রাঞ্চ এরাইজ করে না, ঠিক আছে? আমরা যে কোনো গাছের দিকে যদি তাকাই, ব্রাঞ্চ গুলো এরাইজ করে ট্রাঙ্ক থেকে, ট্রাঙ্ক থেকে ব্রাঞ্চ এরাইজ করে, কখনো কিন্তু রুট থেকে ব্রাঞ্চ এরাইজ করে না। তা আমরা এই যে আর্চ অফ দ্য এওর্টা এখানে দেখতে পাচ্ছি, আর্চ অফ দ্য এওর্টা থেকে ব্রাঞ্চ এরাইজ করছে, সো এটাকে কোনোভাবে রুট বলতে পারি না। এই জন্য বেটার টার্ম হচ্ছে পার্ট অফ গ্রেট ভেসেলস। সো দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম এন্ড পার্ট অফ গ্রেট ভেসেলস। প্রথমে পরিচিতি দিয়ে নিলাম, এবার আমি পয়েন্টগুলো বলছি। কনিক্যাল অ্যাপেক্স, অ্যাপেক্সটা কেমন? কনিক্যাল, ডিরেক্টেড ডাউনওয়ার্ড ফরওয়ার্ড এন্ড টু দ্য লেফট। সো হয়ে গেল, কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড ফরওয়ার্ড এন্ড টু দ্য লেফট। তার অপোজিটে থাকে বেস, সেটাকে কিভাবে বলবো? ব্রড বেস। বেসটা ব্রড থাকে, অ্যাপেক্স যেমন কনিক্যাল, বেসটা ব্রড। ব্রড বেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড আপওয়ার্ড এন্ড টু দ্য রাইট, ব্যাকওয়ার্ড আপওয়ার্ড এন্ড টু দ্য রাইট। তারপর আমরা বলবো স্টার্নোকোস্টাল সারফেস। এখন যে সারফেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস, লাইজ ইন্টেরিয়রলি। আর নিচে থাকে ডায়াফ্রামেটিক সারফেস, লাইজ ইনফিরিয়রলি। বাস হয়ে গেল হার্টের অ্যানাটমিক্যাল পজিশন। নাও আমি গ্রস অ্যানাটমি অফ দি হার্ট কিন্তু আলাপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যদি একটা এক্সরে করি, চেস্ট এক্সরে, অনেক সময় চেস্ট এক্সরে তো পরীক্ষাতেও থাকে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। চেস্ট এক্সরে,
এক্স-রে ফিল্ম দিয়ে জিজ্ঞেস করা অনেক কোয়েশ্চন আসে, অস্পিতি কোয়েশ্চন আসে, তখন আমরা কি বলবো? এরকম একটা এক্স-রে দেওয়া হবে, দিলে আমরা এক্স-রেটার পরিচয় কি দিব? এক্স-রেটার পরিচয় হচ্ছে দিস ইজ প্লেন এক্স-রে অফ দি চেস্ট PA ভিউ। PA মানে পোস্টেরো এন্টেরিয়র ভিউ। তাহলে এর পরিচয় কি? দিস ইজ প্লেন এক্স-রে অফ দি চেস্ট। হ্যাঁ, প্লেন শব্দটা ইউজ করলে আরো ভালো হয়। কোন প্লেন, আসলে এক্স-রে দুই রকমের, একটা হচ্ছে প্লেন এক্স-রে আর একটা হচ্ছে কন্ট্রাস্ট এক্স-রে। কন্ট্রাস্ট এক্স-রেতে কোনো ডাই ইউজ করা হয়, দেন কোনো কিছুকে ভিজুয়ালাইজ করার জন্য ডাইটা ইউজ করে। আমাদের যদি কখনো কন্ট্রাস্ট এক্স-রে শব্দ না থাকে, ধরে নিতে হবে এটা প্লেন এক্স-রে। সুতরাং এখানে এক্স-রে অফ দি চেস্ট মানে প্লেন এক্স-রে অফ দি চেস্ট। কোন ভিউ? PA ভিউ, মানে পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ। পোস্টের এন্টেরিয়র ভিউ মানে কি? আমরা এই লোকের ক্যামেরাটা ছিল, মানে এক্স-রেটা আসছে পোস্টেরিয়র থেকে, আর ফিল্মটা ছিল এন্টেরিয়রলি। ফিল্মটা ধরা ছিল চেস্টের সামনে, আর তার রে দেওয়া হয়েছে পিঠের দিক থেকে। এই ভিউটাকে বলা হয় পোস্টের এন্টেরিয়র ভিউ। আমরা এক্স-রে করার সময় অনেক ধরনের ভিউ ইউজ করতে পারি, যেমন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে এন্টেরো পোস্টেরিয়র ভিউ, তারপরে ল্যাটারাল ভিউ, এগুলো ইউজ করে। কিন্তু চাইলে আমরা পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউও করতে পারি। চেস্টের ক্ষেত্রে যখন আমি হার্ট দেখতে চাই, হার্টটাকে কি অবস্থায় আছে, তখন আমরা করি PA ভিউ। কিন্তু আমি যদি বোন দেখতে চাই, বোনের অবস্থা কি, ধরি একটা লোকের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ক্ষেত্রে আমি করব চেস্টের এপি ভিউ, মানে এন্টেরো পোস্টেরিয়র ভিউ। আর যদি হার্টের কন্ডিশন দেখতে হয়, তাহলে করব পোস্টেরো এন্টেরিয়র ভিউ বা PA ভিউ। সো দিস ইজ দা চেস্ট এক্স-রে বা এক্স-রে অফ দি চেস্ট PA ভিউ, মানে পোস্টেরো এন্টেরিয়র ভিউ। এই ভিউতে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা এখানে ডায়াফ্রামের একটা আউটলাইন দেখতে পাচ্ছি। হিয়ার ইজ দা আউটলাইন অফ দি ডায়াফ্রাম, লুক দিস ওয়ান। তারপরে আমরা দেখতে পাচ্ছি লাং এর শেডো দেখতে পাচ্ছি, এই যে দুই পাশে লাং শেডো দেখা যাচ্ছে। তারপরে আমরা দেখি মিডিয়াস্টিনামের শেডো, এই যে হোয়াইট শেডোটা, এটা হচ্ছে মিড লাইনে, তার নাম মিডিয়াস্টিনাল শেডো। তারপরে এই যে ফান্ডিক গ্যাসের শেডো দেখা যাচ্ছে, ফান্ডিক গ্যাস, এই যে একটু কালচে শেডো দেখা যায়। তারপরে ট্রাকিয়ার গ্যাস শেডো দেখা যাচ্ছে, হিয়ার ইজ দা গ্যাস শেডো অফ দি ট্রাকিয়া। তারপরে অনেক বোনস এর শেডো দেখা যাচ্ছে। সো আমরা এই এক্স-রেতে অনেক কিছুই দেখতে পাই। তো আমি আবারও দেখাচ্ছি, একটু আমি কলম ইউজ করে জিনিসটা দেখাবো। ওকে, এখানে আমি একটু পেন ইউজ করে দেখাচ্ছি। প্রথমে পরীক্ষাতে বলে যে ডায়াফ্রামের শেডোটা দেখাও, তো এই হচ্ছে আমাদের ডায়াফ্রামের শেডো। এইখানে যাওয়ার পরে আমাকে ধরে নিতে হবে এখানে সেন্ট্রাল টেন্ডন থাকে, সো এদিকে আমি আঙ্গুল নিব, আঙ্গুল দিয়ে এইভাবে দেখাবো, দিস ইজ দ্য শেডো অফ দি আউটলাইন অফ দি ডায়াফ্রাম। তারপরে বলবে লাং এর শেডো দেখাও। ওকে, আমি এবার লাং শেডো দেখাচ্ছি। লাং এর শেডো হচ্ছে এই যে দেখা যাচ্ছে লাং এর শেডো, এটা হচ্ছে রাইট লাং এর শেডো দেখা যাচ্ছে। দিস ইজ দ্য শেডো অফ দি রাইট লাং। Again, this is the shadow of the left lung. Here is the shadow of the left lung. Okay, বাকিটুকু আমি ধরতে পারলাম না। ওকে, তারপরে বলছে মিডিয়াস্টিনাল শেডো। মিডিয়াস্টিনাল শেডো, দুই লাঙের মাঝখানে যে স্পেস, তার নামই মিডিয়াস্টিনাম। সেই মাঝখানে যে হোয়াইটিশ শেডোটা দেখা যায়, তার নামই মিডিয়াস্টিনাল শেডো। দেন ফান্ডিক গ্যাস শেডো আমরা দেখতে পাচ্ছি। হিয়ার ইজ দা ফান্ডিক গ্যাস শেডো, এই যে একটা কালচে শেডো দেখা যায়, দিস ইজ দা ফান্ডিক গ্যাস শেডো। দেন ট্রাকিয়াল গ্যাস শেডো, এই যে মিড লাইনে আমি কালচে শেডোটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রাকিয়ার গ্যাস শেডো। ঠিক আছে, তারপরে বোনের শেডো দেখা যায়, এই যে ক্লেভিকল দেখা যাচ্ছে এই পাশে এই পাশে, তারপরে রিব গুলো দেখা যাচ্ছে, দিস আর দা রিব, এগুলো বোন শেডো, বোনের শেডো। সো আমরা অনেক শেডো এখানে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই শেডো গুলো, কিছু কিছু শেডো আছে হোয়াইটিশ, হোয়াইট শেডো গুলোকে বলা হয় রেডিও অপেক শেডো, আর যেগুলো হচ্ছে কালচে শেডো, ব্ল্যাক শেডো, সেগুলোকে বলে রেডিও লুসেন্ট শেডো। আমরা যেমন ট্রাকিয়াল গ্যাস শেডো রেডিও লুসেন্ট,
লাংয়ের শ্যাডোটা রেডিওলুসেন্ট, ফান্ডিক গ্যাসের শ্যাডো রেডিওলুসেন্ট। ঠিক আছে, তার মানে কি লাং কেন রেডিওলুসেন্ট? কারণ লাংয়ে এয়ার থাকে। ট্রাকিয়াল গ্যাস শ্যাডো কেন এখানে রেডিওলুসেন্ট? কারণ এখানে এয়ার আছে। এই যে ফান্ডিক গ্যাস শ্যাডো কেন রেডিওলুসেন্ট কালচে? কারণ এখানে এয়ার থাকে। সো যেখানে এয়ার থাকবে সেখানে রেডিওলুসেন্ট শ্যাডো বা ডার্ক শ্যাডো তৈরি হবে। আর যেখানে আমরা দেখব ওয়াটার বা ক্যালসিয়াম থাকে সেই জায়গাগুলো হোয়াইট শ্যাডো তৈরি করবে। যেমন এই যে মাঝখানে মিডিয়াস্টিনাল শ্যাডোটা রেডিও অপেক শ্যাডো, এই শ্যাডোটা কিন্তু রেডিও অপেক। বোনের শ্যাডো রেডিও অপেক, কারণ এগুলোতে ক্যালসিয়াম থাকে। নাও আমরা এখন চলে যাব মিডিয়াস্টিনাল শ্যাডোতে। এই যে যাকে বলা যায়, আমরা এরকম একটা এক্সরে করলে যে শ্যাডোটা তৈরি হয় সেই শ্যাডোটা এই যে মিডলাইনে, এটাকে মিডিয়াস্টিনাল শ্যাডো বলে। কেউ কেউ ভুল করে বলে ফেলে সেটা হচ্ছে কার্ডিয়াক শ্যাডো। অ্যাকচুয়ালি দিস ইজ নট কার্ডিয়াক শ্যাডো, দিস ইজ দ্য মিডিয়াস্টিনাল শ্যাডো। কারেক্ট টার্ম হবে দিস ইজ মিডিয়াস্টিনাল শ্যাডো। ওকে, এখন এই মিডিয়াস্টিনাল শ্যাডোতে দুটো বর্ডার আমরা দেখতে পাবো। আগে আমরা দেখি, এই একটা বর্ডার দেখা যাচ্ছে মিডিয়াস্টিনাল শ্যাডোর, হিয়ার ফ্রম হিয়ার এই একটা শ্যাডো আমরা দেখতে পাই মিডিয়াস্টিনাল শ্যাডোর, এটা একটা বর্ডার। আর এই পাশে আমরা আরেকটা বর্ডার দেখি মিডিয়াস্টিনাল শ্যাডোর। সো মিডিয়াস্টিনাল শ্যাডোতে আমরা দুটো বর্ডার দেখতে পাবো, একটা হচ্ছে রাইট বর্ডার আর একটা লেফট বর্ডার। তাহলে একটা হচ্ছে লেফট বর্ডার অফ দি মিডিয়াস্টিনাল শ্যাডো আর একটা রাইট বর্ডার অফ দি মিডিয়াস্টিনাল শ্যাডো। সো লেফট বর্ডারটা কে তৈরি করে? লেফট বর্ডার অফ দ্য মিডিয়াস্টিনাল শ্যাডো কে ফর্ম করে? লেফট বর্ডার তৈরি করবে চারটা স্ট্রাকচার। প্রথমে এওর্টিক নাকল, এই যে গোল স্ট্রাকচারটা তার নাম এওর্টিক নাকল। দিস এওর্টিক নাকল ইজ ফর্ম বাই আর্চ অফ দি এওর্টা। এটা ভাইবাতে এখানে ফ্ল্যাগ দিয়ে বলে বা এরো দিয়ে বলে, এই জায়গাটার নাম কি? আনসার হবে এওর্টিক নাকল। How it is formed? It is formed by arch of the aorta. That is the answer. So প্রথমে আমরা পেলাম aortic knuckle, তারপরে এই ডিপ্রেস জায়গাটার নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এখানে থাকে পালমোনারি ট্রাঙ্ক। তারপরের এই জায়গাটুকুকে বলে লেফট অরিকল, দিস ইজ দ্য লেফট অরিকল, আর বাকি অংশটুকু হচ্ছে লেফট ভেন্ট্রিকল। সো চারটা জিনিস এই যাকে বলা যায়, চারটা জিনিস হচ্ছে এই লেফট বর্ডার ফর্ম করে। প্রথমে দিস ইজ দা এওর্টিক নাকল, ওকে হয়ে গেল। তারপরে এই ডিপ্রেস জায়গার নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। তারপরে আমরা পাবো হচ্ছে এই জায়গাটুকুকে বলে লেফট অরিকল, এন্ড ফাইনালি বাকি পুরাটুকুকে বলবো লেফট ভেন্ট্রিকল। সো চারটা জিনিস মিলে তৈরি করে রেডিওলজিক্যাল লেফট বর্ডার। এবার আমরা যাব, এটা হচ্ছে সেই ছবিটারই আমরা, ছবিটা আসলে নেওয়া হয়েছে ফ্রম দা, এই ছবিটা কালেক্ট করেছি আমরা ফ্রম দা স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি বই। ওই এক্সরেটাই যদি আমরা দেখি, এটাকে এখানে ছবি স্কিমাটিক ডায়াগ্রাম দেখানো হচ্ছে, স্কেচ। এইটা হচ্ছে অ্যাওর্টিক নাকল, দিস ওয়ান, এই যে অ্যাওর্টিক নাকল, দেন ডিপ্রেস জায়গাটা পালমোনারি ট্রাঙ্ক, দেন এই যে ছোট্ট জায়গা লেফট অরিকল, আর বাকিটুকু লেফট ভেন্ট্রিকল। এই হচ্ছে ওইখানে ছবি যা দেখানো হয়েছে। নাও আমরা চলে যাব রাইট বর্ডার অফ দ্য মিডিয়াস্টিনাল শ্যাডোতে। রাইট বর্ডার আমরা লেফট বর্ডার যেমন দেখেছি চারটা জিনিস তৈরি করেছে, রাইট বর্ডার সিমিলারলি চারটা জিনিস তৈরি করবে। প্রথমে এইটুকু, তারপরে এই গেল, তারপরে এই, এবং এই দিকে চলে যাবে। এইটুকু হচ্ছে রাইট বর্ডার অফ দি মিডিয়াস্টিনাল শ্যাডো। তো এই শ্যাডোটাকে তৈরি করে প্রথমে আসবে রাইট ব্রাকিওসেফালিক ভেইন, দিস ওয়ান ইজ দ্য রাইট ব্রাকিওসেফালিক ভেইন, এই পর্যন্ত। ঠিক আছে, আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি। দিস ওয়ান ইজ দ্য রাইট ব্রাকিওসেফালিক ভেইন, হিয়ার দিস ওয়ান রাইট ব্রাকিওসেফালিক ভেইন। তারপরে আসবে সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা। সো আমি সুপিরিয়র ভেনা কাভাটা দেখাচ্ছি, সুপিরিয়র ভেনা কাভা, হিয়ার ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা, দিস পার্ট, এইটুকু হচ্ছে ধরলাম সুপিরিয়র ভেনা কাভা।
তারপরে আসবে হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, ঠিক আছে। তারপরে এইটুকু হচ্ছে রাইট এট্রিয়াম, আর এই লাস্ট পার্ট এইটুকু হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। So this is the right brachycephalic vein, this is the superior vena cava, this is the right atrium, and this is the inferior vena cava. এই চারটা জিনিস মিলে তৈরি হবে radiological right border or right border of the mediastinal shadow। এই চারটা জিনিস এই যে আমরা এখানে এক্সরেতে দেখা যাচ্ছে কে তৈরি করে। প্রথমে আসবে রাইট ব্রাকিওসেফালিক ভেইন, দেন আসে সুপিরিয়র ভেনা কাভা, হিয়ার ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা, আমার এই ডায়াগ্রামে এই জায়গাটুকু সুপিরিয়র ভেনা কাভা, আর এইখানে থাকে রাইট ব্রাকিওসেফালিক ভেইন, এখানে সুপিরিয়র ভেনা কাভা, তারপরে আসবে রাইট এট্রিয়াম, আর এই নিচের এই কোনাটুকু এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে এই কোনাটুকু হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এই চারটা জিনিস মিলে তৈরি হবে রাইট বর্ডার অফ দ্য মিডিয়াস্টিনাল শ্যাডো। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় দাঁড়ায়, এই এক্সরেতে আমরা দুটো কয়েকটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল দেখে যাব, স্পেশালি এটাও ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, যদিও লাং চ্যাপ্টারের সাথে এটা বেশি রিলেটেড ছিল। একটা অ্যাঙ্গেল হচ্ছে দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটার নাম কি? দিস ইজ দ্য হার্ট, হার্ট মানে কার্ডিও, দিস ইজ দ্য হার্ট মিন্স কার্ডিও, আর দিস ইজ দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রাম মিন্স ফ্রেনিক, তাহলে এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। সিমিলারলি এইদিকে আরেকটা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই হচ্ছে হার্ট মিন্স কার্ডিও, আর এইটা হচ্ছে diaphragm means phrenic, so here is another cardiophrenic angle, so there are two cardiophrenic angle, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, এটা হচ্ছে রিব, রিব মানে কষ্ট, এই জায়গাটুকুতে রিব আছে, এগুলো রিবের মার্জিন, রিব দেখা যাচ্ছে, রিব মানে কষ্ট, আর এটা হচ্ছে ডায়াফ্রাম মিন্স ফ্রেনিক, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটার নাম কি? এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে আমরা এই পাশে আরেকটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল তৈরি হবে, হিয়ার এই যে এদিকে আরেকটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল তৈরি হবে। সো আমরা এই এক্সরেতে চারটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, দুটো কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল আর দুটো হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার চলে যাব হচ্ছে আমরা ফাইব্রাস স্কেলিটন অফ দি হার্ট। হার্ট তো মাসল দিয়ে ফর্ম করে, কিন্তু সেই মাসলগুলো অ্যাটাচমেন্টের জন্য হার্টে একটা ফাইব্রাস টিস্যু পাওয়া যায়, ডেন্স কানেকটিভ টিস্যু, যেটাকে বলা হয় হার্টের স্কেলিটন ফর্ম করে। নর্মালি আমাদের বডির যে স্কেলিটন তৈরি করে সেটা বোন আর কার্টিলেজ মিলে, তারা স্পেশাল কানেকটিভ টিস্যু, কিন্তু হার্টের স্কেলিটন ফর্ম করে ডেন্স কানেকটিভ টিস্যু, এবং এই স্কেলিটনটার নাম হচ্ছে ফাইব্রাস স্কেলিটন অফ দি হার্ট। এই ফাইব্রাস স্কেলিটনে কি কি পার্ট আছে, পার্ট গুলোর নাম জানবো আমরা, আন্ডার গ্রাজুয়েটে এর বেশি দরকার নাই। কি কি? প্রথম হচ্ছে এভি ফাইব্রাস রিং, এভি ফাইব্রাস রিং, যেমন দুটো এভি ফাইব্রাস রিং থাকে, একটা হচ্ছে এই হচ্ছে একটা ফাইব্রাস রিং, এটা হচ্ছে লেফট এট্রিওভেন্ট্রিকুলার মানে এভি রিং, লেফট এভি ফাইব্রাস রিং, দিস ইজ দ্য রাইট এভি ফাইব্রাস রিং। সুতরাং দুটো ফাইব্রাস রিং পাওয়া যাবে, এভি ফাইব্রাস রিং পাওয়া যাবে দুটো, এবং এই ফাইব্রাস রিং এর মাঝখানে কিছু কানেকটিভ টিস্যু থাকে, এই পাশটা লেফট সাইড, এর নাম হচ্ছে ট্রাইগোনাম ফাইব্রোসাম, এই পাশেরটা ডেক্সট্রাম, এই পাশেরটা সিনিস্ট্রাম। ডেক্সট্রাম মানে রাইট, সিনিস্ট্রাম মানে লেফট, সো লেফট ফাইব্রাস ট্রাইগন, এই জায়গাটুকুকে বলে লেফট ফাইব্রাস ট্রাইগন অর ট্রাইগোনাম ফাইব্রোসাম সিনিস্ট্রাম, আর এই পাশটুকুকে বলে রাইট ফাইব্রাস ট্রাইগন, এই গ্যাপটুকুকে রাইট ফাইব্রাস ট্রাইগন, অর এর আরেক নাম হচ্ছে ট্রাইগোনাম ফাইব্রোসাম ডেক্সট্রাম। ওকে, আর একটা জিনিস পাবো, এই যে দিস ইজ দা পালমোনারি ভালভ, দিস ইজ দা এওর্টিক ভালভ, দুটোকে কানেক্ট করে এই একটা স্ট্রাকচার, তার নাম হচ্ছে টেন্ডন অফ ইনফান্ডিবুলাম, টেন্ডন অফ ইনফান্ডিবুলাম। এই স্ট্রাকচার গুলো হার্টের ফাইব্রাস স্কেলিটন ফর্ম করে। তাহলে কি কি পাওয়া গেল? এবি ফাইব্রাস রিং পাওয়া গেল, একটা রাইটে একটা লেফটে, এই রিং গুলোর ফাঁকা জায়গাতে আমরা ফাইব্রাস
ট্রাইগন পাবো, একটা হচ্ছে ট্রাইগোনাম ফাইব্রোসাম সিনিস্ট্রাম আর একটা ডেক্সট্রাম, আর পাবো টেন্ডন অফ ইনফান্ডিবুলাম এই জায়গাটুকুকে বলে। বাস হয়ে গেল হার্টের ফাইব্রাস স্কেলিটনের পার্ট গুলো। হার্টের স্ট্রাকচার কেমন? আমরা যদি হার্টকে সেকশন করি, সবার ভিতরে পাবো তিনটা লেয়ার। সবার ভিতরে পাবো এন্ডোকার্ডিয়াম, দিস লেয়ার ইজ দা এন্ডোকার্ডিয়াম। ফ্রম ইনার টু আউটার যাচ্ছি, সবার ভিতরে পাবো এন্ডোকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়ামে আমরা একটা লাইনিং এপিথেলিয়াম পাই। লাইনিং এপিথেলিয়ামটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, নিচে একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে। সেই এপিথেলিয়ামটার নিচে আমরা পাবো হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, তো থাকবেই, যে কোনো এপিথেলিয়ামের নিচে লুজ কানেকটিভ টিস্যু থাকে, যার নাম হচ্ছে সাবএন্ডোথেলিয়াল লেয়ার, সাবএন্ডোথেলিয়াল লুজ কানেকটিভ টিস্যু যাকে বলে। তাহলে আমি কি বুঝলাম, এন্ডোকার্ডিয়ামে কি আছে? প্রথমে পাবো লাইনিং এপিথেলিয়াম উইথ বেসমেন্ট মেমব্রেন, তার নিচে পাবো সাবএন্ডোথেলিয়াল লেয়ার। এই লাইনিং এপিথেলিয়ামটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যার নাম এন্ডোথেলিয়াম, এই জন্যই তার কানেকটিভ টিস্যুটাকে সাবএন্ডোথেলিয়াল লেয়ার বলে। দেন মাঝখানে পাবো মিডিলে মায়োকার্ডিয়াম, মিডিল লেয়ারটা হচ্ছে মায়োকার্ডিয়াম, দিস ইজ দা মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের মাঝে আমরা দেখব থাকে কার্ডিয়াক মাসল, কার্ডিয়াক মাসল পাওয়া যাবে। আর সবার বাইরে পাবো হচ্ছে দিস ইজ দা এপিকার্ডিয়াম, তিনটা লেয়ার এপিকার্ডিয়াম। বেসিক্যালি এপিকার্ডিয়াম হচ্ছে visceral layer of the serous pericardium. This epicardium means visceral layer of serous pericardium. Okay, so হার্টের ওয়ালে আমরা সিরিয়ালি তিনটা লেয়ার পাবো, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম। এরকম তিন লেয়ার আমরা ব্লাড ভেসেলের ওয়ালেও পাই। ব্লাড ভেসেলের ওয়ালে টিউনিকা ইন্টিমা, ইন্টিমার বদলে এখানে থাকে এন্ডোকার্ডিয়াম। টিউনিকা মিডিয়ার পরিবর্তে এখানে থাকে মায়োকার্ডিয়াম। অ্যাডভেন্টিশিয়ার পরিবর্তে থাকে হচ্ছে এপিকার্ডিয়াম। অ্যাডভেন্টিশিয়া, এপিকার্ডিয়ামটা কি জিনিস? এপিকার্ডিয়াম হচ্ছে ভিসেরাল লেয়ার অফ দি সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, তাইলে একটা ব্লাড ভেসেলের সাথে হার্টের ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে মাসলে। একটা ব্লাড ভেসেলের মাঝে থাকে স্মুথ মাসল, কিন্তু হার্টে থাকে কার্ডিয়াক মাসল। আর কার্ডিয়াক মাসলের আমরা জানি সিনসাইটিয়াম ফর্ম করে, এদের অটোমেটিসিটি আছে, অটো রিদমিসিটি আছে, সো নিজের ইম্পালস নিজে জেনারেট করতে পারে, যে কাজটা ব্লাড ভেসেল পারে না। ব্লাড ভেসেলের স্মুথ মাসল এই কাজ করতে পারে না, এই জন্য হার্টটা পাম্পিং মাস্কুলার অর্গান হিসেবে কাজ করতে পারে। আর হচ্ছে হার্টটা ডাইলেটেড থাকে, অনেক বড় থাকে, কিন্তু ব্লাড ভেসেলটা অত ডাইলেটেড থাকে না, এই তো ডিফারেন্স। নাহলে হার্ট আর ব্লাড ভেসেল সিমিলার। সো এপিকার্ডিয়ামেরও বাইরে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এপিকার্ডিয়ামের বাইরে থাকে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, তার বাইরে আমরা দেখছি প্যারাইটাল লেয়ার অফ দি সেরাস পেরিকার্ডিয়াম। সো দিস ইজ দ্য প্যারাইটাল লেয়ার অফ দি সেরাস পেরিকার্ডিয়াম, যে লেগে থাকে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতর দিকে। সো দিস ইজ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তার ভিতর দিকে গায়ে লেগে থাকে parietal layer of the serous pericardium. This is the pericardial cavity or pericardial space. This is the যাকে বলে epicardium or visceral layer of the serous pericardium. This is the myocardium. This is the endocardium. এই মায়োকার্ডিয়ামে আমি বলেছি থাকে কার্ডিয়াক মাসল। এখন সব কার্ডিয়াক মাসলের কাজ কি? ইয়েস, যে কোনো মাসলের কাজ কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, কিন্তু কার্ডিয়াক মাসলের সবাই কিন্তু একই এই কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে না। কি বললাম? আবার বলবো? ওকে, ঠিক আছে। কার্ডিয়াক মাসলের যত কার্ডিয়াক মাসল এখানে থাকে মায়োকার্ডিয়ামে, সবাই কিন্তু কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে না। কেউ কেউ মডিফাইড হয়ে যায়। কোন কোন কার্ডিয়াক মাসল মডিফাইড হয়ে ডিফারেন্ট, তারা কন্ট্রাকশনের এবিলিটি হারিয়ে ফেলে, ডিফারেন্ট কাজে তারা নিয়োজিত হয়ে পড়ে। হাউএভার তারাও কিন্তু কার্ডিয়াক মাসল। কি তৈরি করে সেটা আমরা ধীরে ধীরে জানবো। তবে এইটুকু আইডিয়া নিলাম যে যত মায়োকার্ডিয়ামে যত কার্ডিয়াক মাসল আছে ম্যাক্সিমামই কন্ট্রাকশন রিল্যাক্সেশন করবে, কিন্তু কিছু কার্ডিয়াক মাসল আছে যারা মডিফাইড হয়ে যাবে, তারা কন্ট্রাকশন রিল্যাক্সেশন করবে না, বরং তারা অন্য কোনো কাজ করবে, সেটা আমরা একটু পরে জানবো। সো হার্টে আমরা মাসল পাই, মাসকুলেচার। একটা হচ্ছে এট্রিয়াতে থাকে মাসকুলেচার, এট্রিয়াল মাসকুলেচার বলে, সেটা দুটো গ্রুপে সাজানো থাকে, সুপারফিশিয়াল এন্ড ডিপ গ্রুপ, ডিপ লেয়ার, সুপারফিশিয়াল লেয়ার, ডিপ লেয়ার। আরেকটা হচ্ছে ভেন্ট্রিকুলার মাসকুলেচার।
এই ভেন্ট্রিকুলার মাসকুলেচারও আবার দুই লেয়ারে সাজানো থাকে, সুপারফিশিয়াল লেয়ার এন্ড ডিপ লেয়ার। নরমালি এট্রিয়াল মাসকুলেচার আর ভেন্ট্রিকুলার মাসকুলেচার কোনোভাবেই কিন্তু কন্টিনিউয়াস না। কি বললাম আমি? কে জানি বললো বুঝতে পারে নাই? বুঝতে পারে নাই? ওকে, সো দিস ইজ দ্য ফাইব্রাস স্কেলিটন। এই ফাইব্রাস স্কেলিটন করে কি এট্রিয়াল মাসলকে ভেন্ট্রিকুলার মাসল থেকে সেপারেট করে ফেলে। এইবার আমি দেখাচ্ছি এট্রিয়াল মাসল গুলোকে। সাপোজ দিস আর দ্য এট্রিয়াল মাসল ফাইবার, এগুলো হচ্ছে এট্রিয়াল মাসল ফাইবার। এই হচ্ছে একটা মাসলের লুপ, তারপরে হচ্ছে এখানে আরেকটা লুপ তৈরি হলো। এইভাবে এট্রিয়াল মাসল ফাইবার গুলো লুপ ফর্ম করে থাকে, এইভাবে লুপ তৈরি করে করে থাকে, ঠিক আছে? এইভাবে লুপ তৈরি করে এট্রিয়াল মাসল গুলো থাকে। আর নিচে থাকে ভেন্ট্রিকলের মাসল গুলো। ভেন্ট্রিকলের মাসল তারা আলাদা লুপ তৈরি করে, এবং এট্রিয়াল লুপের সাথে ভেন্ট্রিকলের লুপের কোনো কানেকশন নাই, কারণ মাঝখানে ফাইব্রাস টিস্যু দিয়ে তারা কিন্তু সেপারেট হয়ে থাকে। এটুকু নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে? তাহলে যদি কখনো ভাইবাতে জিজ্ঞেস করে এট্রিয়াল মাসলের সাথে ভেন্ট্রিকলের মাসল কি কন্টিনিউয়াস, what will be our answer? No, they are separated by the fibrous skeleton. কিন্তু একটা স্ট্রাকচার এট্রিয়াল মাসলকে ভেন্ট্রিকলের সাথে কানেক্ট করে, সে কে? কোন স্ট্রাকচার এট্রিয়াল মাসলকে ভেন্ট্রিকলের মাসলের সাথে কমিউনিকেট করে রাখে? এইটা আমাকে ভাইবাতে জিজ্ঞেস করবে। নরমালি এট্রিয়াল মাসল ভেন্ট্রিকুলার মাসলের সাথে কোনো রিলেশন নাই, দে আর সেপারেটেড বাই দ্য ফাইব্রাস স্কেলিটন। বাট একটা স্ট্রাকচার আছে যে এট্রিয়াল মাসলের সাথে ভেন্ট্রিকুলার মাসলকে কানেক্ট করে। এই কানেকশন না থাকলে কিন্তু আমাদের হার্ট কাজ করতে পারবে না। সেই কানেকশনটা কে তৈরি করবে? এইটাও আমি একটু পরে আলাপ করব। তো মাসকুলেচার গুলোর অ্যারেঞ্জমেন্ট আমরা জেনে গেলাম। নাও আসলাম জাংশনাল টিস্যুজ অফ দি হার্ট, যার নাম কন্ডাক্টিং সিস্টেম অফ দি হার্ট। এই কন্ডাক্টিং সিস্টেম বা জাংশনাল টিস্যুজ, দে আর মেড আপ অফ দ্য স্পেশালাইজড কার্ডিয়াক মাসল ফাইবার। ওই যে বলেছিলাম যে সব কার্ডিয়াক মাসল কন্ট্রাক্ট করে না, কিছু কিছু কার্ডিয়াক মাসল মডিফাইড হয়ে যায়। এই মডিফাইড কার্ডিয়াক মাসল ফাইবার গুলোকে বলে জাংশনাল টিস্যুজ অফ দি হার্ট। আর এই জাংশনাল টিস্যু দিয়েই একটা সিস্টেম তৈরি হয় যার নাম কন্ডাক্টিং সিস্টেম অফ দি হার্ট। এই কন্ডাক্টিং সিস্টেমটা কিন্তু মাসল দিয়ে তৈরি। লুক, they are made up of the specialized cardiac muscle fiber, so they are made by the muscle fiber, cardiac muscle fiber, they are not nervous tissue. ভাইবাতে বা এমসিকিউ তে দিতে পারে যে কন্ডাক্টিং সিস্টেমটা কি নার্ভাস টিস্যু, আমাদের আনসার হবে না, they are muscle tissue, they are cardiac muscle tissue, they are specialized cardiac muscle tissue. এই টিস্যুটার অন্য নাম জাংশনাল টিস্যুজ অফ দি হার্ট, এবং এরাই তৈরি করে কন্ডাক্টিং সিস্টেম অফ দি হার্ট। এবং এই জাংশনাল টিস্যু বা কন্ডাক্টিং সিস্টেমের কাজ দুটো। এক নম্বর ইম্পালস জেনারেশন, অর যাকে বলে ইনিশিয়েশন, এরা ইম্পালস জেনারেট করে। দুই নম্বর ইম্পালসকে কন্ডাক্ট করে, বহন করে। তাহলে এই জাংশনাল টিস্যু বা কন্ডাক্টিং সিস্টেমের কাজ কি? দুটো কাজ। এক নম্বর ইম্পালস জেনারেশন, ইম্পালস কন্ডাকশন, দুটো মাথায় রাখতে হবে। এই দুই কাজ করে এরা। এখন আমাদের জানতে হবে জাংশনাল টিস্যু কি কি আছে বা কন্ডাক্টিং সিস্টেমের পার্ট গুলো কি কি। প্রথমে আমরা পাবো এইটা, যার নাম হচ্ছে এসএ নোড। এসএ নোড বলে সাইনোএট্রিয়াল নোড। এসএ মানে সাইনোএট্রিয়াল নোড। প্রথমে আমরা পাবো এসএ নোড অর সাইনোএট্রিয়াল নোড বা নোড অফ কিথ ফ্ল্যাক। তারপরে আমরা পাবো একটা তিনটা রাস্তা আছে, এইখান থেকে এখানে যাওয়ার জন্য তিনটা রোড আছে। একটাকে এই তিন রোডকে একসাথে বলে ইন্টারনোডাল পাথওয়ে। ইন্টারনোডাল পাথওয়ে, এই আসলে পাথওয়ে তিনটা। একটাকে বলে ব্যাচম্যানস বান্ডল, ব্যাচম্যানস বান্ডল, একটাকে বলে থোরেলস পাথওয়ে, আর একটাকে বলে ওয়েঙ্কেব্যাকস বান্ডল। এই যে আমরা এখানে তিনটা বান্ডল দেখতে পাচ্ছি এসএ নোড থেকে ইম্পালস যাওয়ার জন্য, তিনটাকে একত্রে বলে ইন্টারনোডাল পাথওয়ে। কেন ইন্টারনোডাল বলে? এখানে হচ্ছে এসএ নোড আর এখানে হচ্ছে এভি নোড, দুই নোডের মাঝখানে পাথওয়ে, এই জন্য নাম তার ইন্টারনোডাল পাথওয়ে। এই ইন্টারনোডাল পাথওয়ের তিনটা পার্ট, একটা হচ্ছে ব্যাচম্যানস বান্ডল, থোরেলস পাথওয়ে, ওয়েঙ্কেব্যাকস বান্ডল। তারপরে এই আমরা পাবো এভি নোড বা নোড অফ তাওয়ারা। ঠিক আছে, এভি নোড বা এট্রিওভেন্ট্রিকুলার নোড অর নোড অফ তাওয়ারা। তারপরে আমরা দেখব
একটা ফাইবারের বান্ডল তৈরি হবে, তার নাম বান্ডল অফ হিজ। বান্ডল অফ হিজ, সেই বান্ডল অফ হিজ এবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা রাইট বান্ডল ব্রাঞ্চ আর একটা লেফট বান্ডল ব্রাঞ্চ। এই পাশেরটা রাইট, এই পাশেরটা লেফট। রাইট বান্ডল ব্রাঞ্চ এন্ড লেফট বান্ডল ব্রাঞ্চ হয়ে যাবে। সেগুলো আবার ছোট ছোট ব্রাঞ্চ তৈরি করবে, যার নাম পারকিনজি ফাইবারস। পারকিনজি ফাইবারস। সো এই হচ্ছে টোটালি আমাদের কন্ডাক্টিং সিস্টেমের ভেরিয়াস পার্টস, এবং দিস ইজ দ্য ডায়াগ্রাম। ঠিক আছে, এখন আমরা একটু আগে বলেছি, তাহলে যদি কখনো বলে এসএ নোড কি দিয়ে তৈরি, আরে এসএ নোড তো জাংশনাল টিস্যু, তার মানে সে তৈরি হবে কার্ডিয়াক মাসল দিয়ে। তারপরে এই যে ইন্টারনোডাল পাথওয়ে, এরা কি দিয়ে তৈরি, কার্ডিয়াক মাসল দিয়ে। এভি নোড কি দিয়ে তৈরি, মডিফাইড কার্ডিয়াক মাসল দিয়ে। বান্ডল অফ হিজ কি দিয়ে তৈরি, মডিফাইড কার্ডিয়াক মাসল দিয়ে। এভরিথিং ফর্ম বাই দ্য মডিফাইড কার্ডিয়াক মাসল। এখন একটা জিনিস আমি এখানে অ্যাড করি, এই জায়গায় থাকে হচ্ছে আমার হচ্ছে যাকে বলা হয় ফাইব্রাস স্কেলিটন। দিস ইজ দ্য ফাইব্রাস স্কেলিটন। ফাইব্রাস স্কেলিটনের উপরে থাকে এট্রিয়াম আর নিচে থাকে হচ্ছে ভেন্ট্রিকল, এখানে থাকে ভেন্ট্রিকল। তাইলে ওই যে একবার প্রশ্ন করেছিলাম কোন স্ট্রাকচার এট্রিয়াকে ভেন্ট্রিকলের সাথে কানেক্ট করে রাখে, আনসার হবে বান্ডল অফ হিজ। কোন স্ট্রাকচার এট্রিয়াল মাসলকে ভেন্ট্রিকলের মাসলের সাথে কানেক্ট করে রাখে, আনসার কি হবে, বান্ডল অফ হিজ। এই বান্ডল অফ হিজ একমাত্র স্ট্রাকচার যে ফাইব্রাস স্কেলিটনের মধ্য দিয়ে পাস করে এবং এই এসএ নোডের মানে ইম্পালসকে ভেন্ট্রিকলে ট্রান্সফার করে নিয়ে যায়। ঠিক আছে, আমরা জানি এসএ নোডকে বলা হয় পেস মেকার। এটা পেস মেকার মানে ওয়ান হু সেটস দ্য পেস অফ এনিথিং, যে পেস তৈরি করে তার নামই পেস মেকার। এসএ নোডকে বলে পেস মেকার। ওকে, সেই বাড়ির গৃহকর্তা, সে হচ্ছে একটা বাড়ির গৃহকর্তা যার নির্দেশে সবকিছু চলে এবং তার নির্দেশ দিলে বাকি সবাই চুপ করে থাকে। আমরা আমাদের বাড়ির গৃহকর্তাদের যখন ঘরে থাকে আমরা চুপ মেরে বসে থাকি। গৃহকর্তা মানে হচ্ছে ফাদার লেভেলের লোক। ফাদার যতদিন থাকে আমরা কি করি, আমরা কোনো কথা বলি না ফাদারের উপরে। সো এসএ নোড হচ্ছে সেই রকম, সে হচ্ছে গৃহকর্তার মতো, সেই সব হার্টের সকল অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। দেন যদি কখনো এসএ নোড ফেল করে যায়, এসএ নোড নষ্ট হয়ে গেল, তখন কি হবে, ঘরের যদি গৃহকর্তা যদি কখনো অসুস্থ হয়ে যায় বা মারা যান, তখন দায়িত্ব নেই হচ্ছে বড় ছেলে। এই বড় ছেলে হচ্ছে এভি নোড। সুতরাং এসএ নোড ফেল করলে দায়িত্ব নিবে এভি নোড, সে হচ্ছে বড় ছেলের মতো। ঠিক আছে, বড় ছেলে নামে আমরা একটা নাটক দেখেছিলাম, এরকমই সে হচ্ছে বড় ছেলে। এই জন্য এভি নোডকে বলে রিজার্ভ পেসমেকার। রিজার্ভ পেসমেকার। যদি কখনো এভি নোড ফেল করে যায় তখন বান্ডল অফ হিজ দায়িত্ব নিবে, সে ফেল করে গেলে পারকিনজি ফাইবার দায়িত্ব নিবে। এইভাবে কেউ না কেউ সিকোয়েন্সিয়ালি দায়িত্ব নিয়ে হার্টের অ্যাক্টিভিটি চালানোর চেষ্টা করবে। সো আমাদের রিটেনে খুব কোশ্চেনে আসে, ডিফাইন জাংশনাল টিস্যু, নেম দ্য কম্পোনেন্টস অফ দি জাংশনাল টিস্যু। তখন আমাকে ডেফিনিশন দিতে হবে। একটু আগে আমি প্রথম স্লাইডটাতে ডেফিনিশন দেখিয়েছি, and these are the components with diagram। হয়ে গেল জাংশনাল টিস্যু নিয়ে আলাপ। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যতটুকু টার্গেট ছিল ততটুকু আলাপ করে ফেলেছি। আগামী ভিডিওতে আশা রাখি আর্টেরিয়াল সাপ্লাই, নার্ভ সাপ্লাই এই জায়গাগুলো নিয়ে ডিসকাস করব, দেন ইন্ডিভিজুয়াল চেম্বার নিয়ে ডিসকাস করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি and for being with my channel. Please subscribe my channel by clicking this bell icon and please share the content with your friends and give a like and comment at the comment section of the YouTube video. বাংলায় বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, আর কন্টেন্ট গুলো বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করবে, আর এই মুহূর্তে ঠিক এক্ষুনি একটা লাইক মেরে দাও, সাথে একটা কমেন্ট। ভালো হলে ভালো, খারাপ হলে হ্যাঁ একটু গালি দিতে পারো, অসুবিধা নাই, খারাপ হলে গালি দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার এন্ড গুড বাই।